পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা 22। ভালোবাসিস আমাকে? পরাগ ভাইয়ের গম্ভীর স্বরে চমকে উঠলাম আমি। আমার ঠোঁট কাঁপছে, বুকের ভেতর ধকধক করছে। উত্তরটা খুব সহজ, অথচ সেই সহজ কথা বলাটা অসম্ভব হয়ে উঠেছে আমার কাছে। আমি তড়িৎ তার বুক থেকে সরে এলাম, অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁপা গলায় বললাম, না। কি না? আপনাকে ভালোবাসি না। সত্যি ভালোবাসিস না? হ্যাঁ। ভালো যদি নাই বাসিস তাহলে আমি মারা গেছি ভেবে এমন পাগলের মতো আচরণ করছিলি কেন? কেন চোখের পানি ফেলছিলি? ফপি আঙ্কেল যেদিন মারা গিয়েছিল সেদিন তোর চোখে যে অসহায়ত্ব দেখিয়েছিলাম, আজ কেন তোর চোখে সেই অসহায়ত্ব দেখতে পারছি? আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। মনের ভেতরে এক অদৃশ্য ঝড় উঠেছে, মনে হচ্ছে হৃদয়টা ভেঙে যেতে চাইছে। আমি ধীরে ধীরে পেছনে সরে এলাম, ঠোঁট কামড়ে নিজের কান্না ধরে রাখার চেষ্টা করলাম। ঠিক তখনই পেছন থেকে মেইলি কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি পেছন ফিরে দেখি সেই তরুণ দেহের পাশে বসে লাল শাড়ি পরিহিত একটা মেয়ে বসে কান্না করছে। আমি এগিয়ে এসে জানতে পারি মেয়েটার নাম মধুজা। এই তরুণ দেহটা মধুজার স্বামীর, সদ্য বিয়ে হয়েছে তাদের। মধুজার গা থেকে এখনো হলুদের গন্ধ ভেসে আসছে, হাত দুটো মেয়েদের লাল রঙে রঙিন হয়ে আছে। মধুজা তার স্বামীর সঙ্গে নায়র যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা দুজনেই একটা দোকানে আশ্রয় নেয়। মধুজার প্রচন্ড মাথা ব্যথা করছিল বিধায় তার স্বামী ওষুধের খোঁজে বের হয়েছিল, কিন্তু ওষুধ নিয়ে আর মধুজার কাছে ফিরতে পারেনি। ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন লাশ হয়ে পড়ে রয়েছে। মধুজার বুক ফাটা কান্না চারিদিক কাঁপিয়ে দিচ্ছিল। আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারলাম না, বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। চোখের সামনে মধুজার কষ্ট যেন আয়নার মতো আমার নিজের কষ্টকে ফিরিয়ে আনলো। আমি যাকে ভালোবাসি না বলেছি, আসলে তো তার বিনা আমি শ্বাসও নিতে পারি না। পরাগ ভাই ধীরে ধীরে মধুজার পাশে গিয়ে বসে পড়লেন। নিস্তব্ধ স্বরে বললেন, ভালোবাসা এত সহজে স্বীকার করা যায় না বোন। হারানোর ভয় যখন আসে তখনই বোঝা যায় কে কতটা আপন। মধুজা হাহাকার ভরা কণ্ঠে বলল, ভাগ্য এত নিষ্ঠুর হতে পারে? সংসার শুরু হবার আগেই আমাকে ছিন্ন ভিন্ন করে দিল কেন আল্লাহ? আমি তো কেবল শুরু করছিলাম স্বপ্ন দেখা। তার এই অসহায় উচ্চারণে আমার বুকটা যেন ছিঁড়ে গেল। পরাগ ভাইয়ের চোখে অশ্রু জমে উঠতে দেখলাম। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, গলা কেঁপে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো। মনে হলো যদি এখনো না বলি তাহলে হয়তো সারা জীবন আর বলা হবে না। আমি ধীর পায়ে এগিয়ে এসে কাপা হাতে পরাগ ভাইয়ের কাঁধে হাত রাখি। তিনি শান্ত চোখে আমার দিকে তাকান। তার শান্ত চোখ দুটো আমার ভেতরটা যেন উল্টে দিল। বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ভালোবাসি কথাটা বলতে গিয়েও বলতে পারলাম না। এরই মধ্যে থানা থেকে পুলিশ এসে হাজির হলো। অফিসার গম্ভীর স্বরে বললেন, লাশটা মর্গে নিতে, পোস্টমর্টেম ছাড়া হস্তান্তর করা যাবে না। মধুজা তীব্র চিৎকারে ভেঙে পড়ল, না, আমার স্বামীকে আমি ছাড়বো না, আমি তাকে কোথাও যেতে দেব না। কেউ তাকে সামলাতে পারছিল না। কয়েকজন গ্রামবাসী জোর করে ধরে মধুজাকে উঠিয়ে নিল, তবু তার বুক ভরা কান্না চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। পুলিশ খাতা খুলে সাক্ষীদের নাম লিখলো, কয়েকজনকে জিজ্ঞেস করলো, তারপর সাদা কাপড়ে ঢেকে নিথর দেহটিকে স্ট্রেচারে তুলে নিল। এক অদ্ভুত নীরবতা নেমে এলো চারপাশে। শুধু মধুজার হাহাকার আর ঝিরে ঝিরে বৃষ্টির শব্দ একে অপরকে ছাপিয়ে যাচ্ছিল। ধরনের বুকে আধার নেমে এসেছে। দিগন্ত জোড়া আকাশে কালো মেঘ ঘনিয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারপাশ আলোকিত করে আবার নিভে যাচ্ছে। হাহাকারে কেঁপে উঠছে বাতাস। এদিকে আবার পরাগ ভাইয়ের বাইকটাও খারাপ হয়ে গিয়েছে। আমাদের যশোর ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উপায়ন্ত না পেয়ে পরাগ ভাই আমাকে নিয়ে তার বন্ধু রিফাজ ভাইয়ার বাড়িতে আসেন। আমাদের বিয়ের সময় রিফাজ ভাইয়া সেখানে উপস্থিত ছিলেন। খুবই নম্রভদ্র সরল মনের মানুষ তিনি। আমাকে দেখেই তিনি মিষ্টি হাসেন, রসিকতা করে বলেন, আরে ভাবি যে। ভাবি শব্দটা শুনে কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো আমার। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। তিনি পুনরায় বললেন, এতদিন পর আমার কথা মনে পড়ল। আমি কিছু বলার আগেই পরাগ ভাই রিফাজ ভাইয়ের বুকে হালকা ধাক্কা দেন। দাঁতে দাঁত চেপে বলেন, শালা, আগে ভেতরে ঢুকতে তো দিবি। সরি রে, আয় আয় ভেতরে আয়। ভাবিও আসেন। আমরা ভেতরে ঢুকতে যাব এমন সময় ভেতর থেকে নারী কণ্ঠ ভেসে এলো, কে এসেছে রে? রিফাজ ভাই একগাল হেসে বলেন, আপনি এসে দেখে যান আম্মা। রিফাজ ভাই কথাটা বলার সাথে সাথে একজন মহিলা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আমাদের দিকে এগিয়ে এলেন। পরাগ ভাই তাকে দেখেই জড়িয়ে ধরলেন।
ভদ্রমহিলা কপট রাগ দেখিয়ে বললেন, এতদিন পর এই বুড়ির কথা মনে পড়লো বুঝি? তোমার কথা সব সময় মনে পড়ে আন্টি, কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারি না। আন্টি হঠাৎ আমার দিকে তাকালেন, কোমল স্বরে বললেন, এই পুতুলটা কে রে পরাগ? পরাগ ভাই কিছু বললেন না, গম্ভীর মুখে ভেতরে চলে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে রিফাজ ভাইয়া বললেন, আপনাকে বলেছিলাম না পরাগ কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছে? হ্যাঁ, পাপড়ি না কি জানি নাম। এই সেই পাপড়ি, পরাগের বিবাহিত স্ত্রী। মাশাল্লাহ, পরাগের পছন্দ আছে বলতে হয়। তুমি ভেতরে আসো মা। আমি ধীর পায়ে ভেতরে প্রবেশ করি। তিনি আলমারি থেকে গোলাপি রঙের একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট বের করে আমার হাতে দেন। মিষ্টি হেসে বলেন, এগুলো আমার মেয়ের কাপড়, তোমার গায়ে একদম ঠিকঠাক হবে। যাও গিয়ে পোশাক পরিবর্তন করে নাও। এই রিফাজ, পাপড়িকে নিয়ে পরাগের রুমে দিয়ে আয়। চুলায় তরকারি রয়েছে, আমি কিচেনে যাচ্ছি। রিফাজ ভাই আমাকে রুম দেখিয়ে দিয়ে চলে যান। আমি রুমে এসে দেখি পরাগ ভাইয়ের পরনে প্যান্ট গেঞ্জি চেঞ্জ করে রিফাজ ভাইয়ার লুঙ্গি শার্ট পরে বাবু হয়ে বসে রয়েছেন। আমি এক পলক তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। মাথাটা কেমন যেন ভার ভার লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। ভেজা কাপড় গায়ে শুকিয়ে কেমন যেন গা ঘিন ঘিন করছে। কোনো কিছু না ভেবে আমি শাওয়ার নিয়ে নিই, কিন্তু বিপত্তি ঘটে শাড়ি পরতে গিয়ে। ব্লাউজ গায়ে পরার পর দেখি একটা বোতাম ছিঁড়ে আলগা হয়ে গিয়েছে। আমি সুতো দিয়ে বাঁধার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। এভাবেই কেটে যায় প্রায় 30 মিনিট। আমি অধৈর্য হয়ে নিচে বসে পড়ি। তখনই বাইরে থেকে পরাগ ভাইয়ের কণ্ঠস্বর শোনা যায়, তুই ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে পড়লি নাকি? না, তাহলে এতক্ষণ লাগে কেন? ওয়াশরুমে বসে কি করছিস তুই? আমার একটা হেল্প করে দিবেন? কি করতে হবে? আন্টির থেকে একটু সুই সুতো এনে দিবেন। সুই সুতো দিয়ে কি করবি তুই? খিদে পেয়েছে তাই খাবো, এবার একটু এনে দিন। পরাগ ভাইয়ের গলার আওয়াজ পাওয়া গেল না। আমি দরজা হালকা সরিয়ে দেখি পরাগ ভাই নেই। আমি হতাশ হয়ে সেই অবস্থায় শাড়ি পরিনি। এরই মধ্যে পরাগ ভাইয়ের আওয়াজ শোনা যায়। আমি রুমে আসতেই তিনি আমার হাতে সুই সুতো ধরিয়ে দেন। আমি পেছনে ফিরে ব্লাউজের বোতামটা লাগানোর চেষ্টা করি, কিন্তু আমার হাত কাঁপছে, যার দরুন হাতে সুই ফুটে যায়। আমি মৃদু চিৎকার দিয়ে উঠি। পরাগ ভাই হন্তদন্ত হয়ে ছুটে আসেন, উদ্বিগ্ন স্বরে বলেন, কি হয়েছে? আমি রক্তমাখা হাতটা পিছনে লুকিয়ে ফেলি। আমতা আমতা করে বলি, কই কিছু হয়নি তো। পিছনে কি লুকিয়েছিস দেখা। কিছু লুকাইনি। তিনি আমার কথা বিশ্বাস করেন না। আমার হাত টেনে সামনে নিয়ে আসেন। আমার হাতে রক্ত দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। তিনি আমাকে অবাক করে দিয়ে ভয়ঙ্কর একটা কাজ করে বসলেন।